নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জেতার জন্য বিজেপি যেন মরিয়া। বাংলা তথা বাঙালিকে যেন চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে। একদিকে যেমন বিজেপি শাসিত ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলছে, তাদেরকে মারধর করা হচ্ছে, রাজ্যে ফেরত আসতে বাধ্য করা হচ্ছে, অথবা বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য। আবার অন্যদিকে উত্তরবঙ্গে শুরু হয়েছে আরেক নতুন খেলা। উত্তরবঙ্গের দীর্ঘদিনের বিভিন্ন পশ্চিমবঙ্গবাসী হিন্দুদের আসাম থেকে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে। কুচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কথা তো আমরা সকলেই জানি। তারপরেও আরও বেশ কিছু নোটিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কাছে আসাম থেকে এসেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এই সব বিপদ তো ছিলই, এরপরে পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর, যাকে বাংলায় বলা যায় ভোটার তালিকার নিবিড় সংশোধন। বলা হচ্ছে এর ফলে বর্তমান ভোটার লিস্ট সম্পূর্ণ মুছে দিয়ে নতুন করে আবার নাম নথিভুক্ত করে ভোটার লিস্ট তৈরি করা হবে। কিন্তু এর কাজ করার প্রক্রিয়া পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আসলে কেন্দ্রীয় সরকার ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। বর্তমানে সংসদে বাদল অধিবেশন চলছে, আর এই এসআইআর নিয়ে সংসদ বর্তমানে উত্তাল। তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের তরফ থেকে এসআইআরের বিরুদ্ধে সংসদে ব্যাপক প্রতিবাদ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংসদে এই বিষয়ে আলোচনার জন্য দাবি করা হয়েছে। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, নির্বাচন কমিশন ভোটার লিস্ট তৈরি করবে, এই বিষয়টা অত্যন্ত স্বাভাবিক। এই বিষয়ে কারোর কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু ভোটার লিস্ট তৈরি করার পেছনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, সমস্যা সেই বিষয় নিয়ে। বিহারে এই এসআইআর বর্তমানে চলছে। কি হচ্ছে বিহারে? বন্ধুরা, সাধারণত প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি মাসে ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করে নতুন করে প্রকাশ করা হয়, যা যথারীতি এই বছরও বিহারে করা হয়েছে। কিন্তু হঠাৎ বিহারে নোটিশ দেওয়া হয় এই এসআইআর করার। আর এই এসআইআরের জন্য 11 রকম নথির একটি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নথির এই তালিকার মধ্যে সাধারণত ভারতবাসীর কাছে যে যে নথিগুলো থাকে, অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এর কোনোটাই নেই। এই তালিকায় যে যে নথির কথা বলা হয়েছে তা আবার অনেক বিহারবাসীর কাছে নেই। যেমন ম্যাট্রিক পাসের সার্টিফিকেট, পাসপোর্ট, 1987 সালের আগের এলআইসির কাগজ, সরকারি চাকরির কাগজ, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। বন্ধুরা, বিহারে এসআইআর শুরু হবার পর নথি না থাকার কারণে প্রথম 3-4 দিন সেইভাবে কেউ ফর্ম জমা দেয়নি। এই অবস্থা দেখে নির্বাচন কমিশন প্রমাদ গোনে। তারা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানায়, কারোর কাছে নথি না থাকলে, এমনকি যদি ছবিও না থাকে, তাহলে আপাতত ফর্ম সই করে নাম লিখে জমা দিয়ে দেওয়া হোক বিএলওর কাছে। আগস্ট মাসের 1 তারিখের পর যারা নথি জমা দিতে পারেনি, তারা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবে। কিন্তু যার কাছে নথি এখন নেই, তার কাছে আগস্ট মাসের 1 তারিখের পরে কি নথি থাকবে? যে নথি জমা দিতে পারবে না, তার কি হবে? তার নাম কি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে? নির্বাচন কমিশনের যেটুকু কথাবার্তা শোনা গেছে, তার থেকে যে অর্থ উঠে আসে, তাতে বোঝা গেছে নথি জমা দিতে না পারলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। বিহারে এই বছরে অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ভোট, আর বিহারের ভোটারের সংখ্যা 8 কোটির মতন। ঘাড়ের ওপর ভোট থাকার কারণে নির্বাচন কমিশনের তাড়াহুড়ো তো আছেই। ফলে এই বিপুল পরিমাণ মানুষকে ফর্ম ফিল আপ করে 1 মাসের মধ্যে নথিসহ জমা দিতে বলা হয় বিএলওর কাছে। বন্ধুরা, এক একজন বিএলওর উপর 1 মাসের মধ্যে প্রায় 1000 ভোটারের সমস্ত ফর্ম ফিল আপ করিয়ে নেটে আপলোড করার এক বিরাট চাপ রয়েছে। না করতে পারলে তাদের মাইনে আটকে দেওয়া হচ্ছে। ফলে যেটুকু সংবাদ মাধ্যম দেখাতে পেরেছে, তাতে দেখা গেছে বহু জায়গাতেই বহু নিয়ম ভাঙা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিএলও নিজেই ভোটারের ফর্ম ফিল আপ করে সই করে আপলোড করে দিয়েছে, ভোটাররা জানে না পর্যন্ত এই বিষয়ে। আর এই সব গণ্ডগোলের মধ্যে প্রথম থেকেই অনুমান করা হচ্ছিল নথি না থাকার কারণে বিহারে বেশ কয়েক লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। বন্ধুরা, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড বাকি রেখে যে 11টি নথির তালিকা নির্বাচন কমিশন ভোটারদের ভোটার লিস্টে নাম তোলার জন্য দিয়েছিল, সেই তালিকা দেখলেই পরিষ্কার হয়ে যায় যে স্বচ্ছ ভোটার লিস্ট নয়, আসলে নির্বাচন কমিশন নেমেছে এনআরসি করতে। আর এই অভিসন্ধি কিছুটা আন্দাজ করতে পেরেই যোগেন্দ্র যাদব, মহুয়া মৈত্র, মনোজ ঝা সহ বেশ কয়েকজন সুপ্রিম কোর্টে এই কার্যক্রমের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। সুপ্রিম কোর্টের জাস্টিস ধুলিয়া ও জাস্টিস বাগচির এজলাসে এই কেস ওঠে।
नमस्कार, मैं सुप्रीम कोर्ट में हूं, जहां वोटबंदी के खिलाफ हमारी लोकतांत्रिक लड़ाई को आज पहली सफलता मिली। बिहार में जो सुप्रीम कोर्ट का पिटीशंस गई थी, वो इस ऑर्डर के खिलाफ थी। चुनाव आयोग ने 24 जून को ये जो गहन पुनरीक्षण का आदेश दिया था, जिसमें कहा था कि सारी सूची नए सिरे से लिखी जाएगी, उसके बारे में आज हम सुप्रीम कोर्ट पहुंचे। एसोसिएशन फॉर डेमोक्रेटिक रिफॉर्म और पीयूसीएल जैसी नागरिक संस्थाएं पहुंची, मुझ जैसे नागरिक भी पहुंचे और तमाम पॉलिटिकल पार्टियां पहुंची, इस उम्मीद में कि हमें उन सवालों का जवाब मिलेगा जो पिछले 3 हफ्ते से हम पूछ रहे हैं और चुनाव आयोग दे नहीं रहा है। चुनाव आयोग की तरफ से बीजेपी वाले बोल रहे हैं, और दूसरा कि इस प्रक्रिया पर किसी तरह की नकेल लगी, और दोनों ही चीजों में आज हमें सफलता प्राप्त हुई। 4 घंटे तक हियरिंग चली। जस्टिस धुलिया और जस्टिस बागची की बेंच थी, जिसने बहुत तसल्ली से सुना और वो सब सवाल पूछे जो हम पूछना चाहते थे। बेंच ने पूछा, यानी कि जज साहिबान ने पूछा बाद में, कि आप अगर इतनी बड़ी एक्सरसाइज कर रहे हो तो ये बताइए, इसको बिहार चुनाव से जोड़ने की क्या जरूरत है? आप अलग से कर लीजिए। इतने महीनों के अंदर आप कैसी प्रक्रिया को पूरा कर पाएंगे? जस्टिस बागची ने पूछा कि अगर एक भी वोटर रहता है तो आपको उसको पूरी सुनवाई करनी पड़ेगी, लाखों लोगों के साथ आप कैसे कर पाएंगे ये? जजेस ने सवाल भी बार बार पूछा चुनाव आयोग से कि भाई, जब आधार कार्ड आप खुद मान्य करते हो, आपके अपने नियमों में आधार कार्ड का जिक्र है, तो आप आधार कार्ड को अब अमान्य कैसे कर सकते हो? ये एपिक कार्ड तो आपने खुद दिया हुआ है, और राशन कार्ड भी लोगों के पास है, इन सबको आप अमान्य कैसे कर सकते हो? जजेस ने ये पूछा कि सिटीजनशिप तय करना आपका कब से काम हो गया? जस्टिस धुलिया ने साफ कहा, देखिए अगर इस पे आप जाएंगे तो बहुत दिक्कत हो जाएगी। नागरिकता तय करना चुनाव आयोग का काम नहीं है, ये सरकार का काम है। जजेस ने पुराने केस का हवाला भी दिया, जिसके अंदर सुप्रीम कोर्ट ने स्पष्ट कहा था कि अगर ये सब कुछ तय करना है, एक तो ये चुनाव आयोग का काम नहीं है, और अगर ये होना है तो इसे बहुत विस्तृत प्रक्रिया से गुजरना होगा। तो ये तो सारा डिस्कशन था। ऑर्डर में 3 बड़ी बात। पहला, सुप्रीम कोर्ट का ऑर्डर, पहला ऑर्डर है। पहले ऑर्डर में हमेशा सब चीजों पे फैसला नहीं होता। जस्टिस धुलिया ने स्पष्ट किया कि देखिए, आज हम अंतिम फैसला इस पे नहीं देंगे, इसकी उम्मीद भी नहीं, और किसी ने ये कहा भी नहीं था कि बीच रास्ते में एसआईआर की एक्सरसाइज को आज रोक दिया जाए, वो स्टे की हमने मांग ही नहीं की। पहली बात, ऑर्डर में कहा गया है ये लोकतंत्र का सबसे बड़ा सवाल है, राइट टू वोट लोगों को है कि नहीं, उसका सवाल है। बार बार हम यही कह रहे हैं कि साहब, ये तो राइट टू वोट का सवाल है, यूनिवर्सल एडल्ट फ्रेंचाइज पे प्रश्न चिन्ह है। सुप्रीम कोर्ट ने इस बात का संज्ञान लिया। दूसरी बात, सुप्रीम कोर्ट ने फैसला किया कि अगला कदम उठाने से पहले उन्हें सुप्रीम कोर्ट के पास वापस आना पड़ेगा। चुनाव आयोग की तरफ से कहा गया कि साहब अभी आप मत रोकिए। कोर्ट ने कहा बाद में रोक दें तो ठीक है ना। मतलब कोर्ट की एक जो डायरेक्शन है वो स्पष्ट है कि अगला कदम, यानी कि 1 अगस्त को जो इलेक्टोरल रोल, ड्राफ्ट इलेक्टोरल रोल पब्लिश करने हैं, उससे पहले चुनाव आयोग को सुप्रीम कोर्ट आना पड़ेगा। सुप्रीम कोर्ट जांच करेगा, तभी अगला कदम उठा पाएगा। तो मेरे हिसाब से तो इसी को स्टे कहते हैं, और स्टे क्या चीज होती है। तीसरी और सबसे महत्वपूर्ण बात, सुप्रीम कोर्ट ने ऑर्डर में लिख के कहा, और बार बार चुनाव आयोग के ऐतराज करने के बाद कहा कि नहीं, इसको तो हम लिखेंगे, कि हमारी दृष्टि में न्याय तभी होगा अगर आधार कार्ड, एपिक कार्ड और राशन कार्ड को भी इस लिस्ट में शामिल कर लिया जाए। सुझाव के तौर पे लिखा, जैसा सुप्रीम कोर्ट की भाषा होती है, शराफत की भाषा होती है कि भैया शराफत से बोल रहे हैं, मान जाओ, नहीं तो ऑर्डर पास करना पड़ेगा। बिल्कुल स्पष्ट मुद्रा थी कोर्ट। इसलिए मैं समझता हूं कि आज इस संघर्ष को पहली सफलता मिली है। अभी ये गहन पुनरीक्षण की प्रक्रिया और वोटबंदी की प्रक्रिया रुकी नहीं है, अपेक्षा भी नहीं कि कोर्ट थोड़ी रोकेगा उसको, बीच रास्ते में कभी नहीं रोका जाता, लेकिन उस पर नकेल कस दी गई। अब जो होगा सुप्रीम कोर्ट की निगाह के अंदर होगा, और हमें विश्वास करना चाहिए कि इससे वोटबंदी पर, लोगों का वोट का अधिकार छीनने पर अब ब्रेक लगेगी। लेकिन जो हमें आपको काम करना है वो जारी रखना होगा। सड़क पर सच्चाई को लाने की कोशिश हमें जारी रखनी होगी। चुनाव आयोग कहता है कि हमने तो 99% बिहार के लोगों में घर जाके एन्यूमरेशन फॉर्म दे दिए। तो ये वीडियो सुनने के बाद आप बिहार में अपना जो भी रिश्तेदार है, 5 रिश्तेदारों के घर फोन कर लेना, पूछना उनके घर आगे आया नहीं, और अगर एक भी कहता है कि नहीं आया, इसका मतलब इलेक्शन कमीशन झूठ बोल रहा है। इलेक्शन कमीशन ये भी दावा कर रहा है कि 57% लोगों ने तो फॉर्म भर के भी दे दिया। हमने सर्वे किया तो पता लगा 40% लोगों के घर में अभी फॉर्म पहुंचा ही है। कुछ गड़बड़ हो रही है, इस पे निगाह रखनी होगी, सच को सामने लाना होगा, सड़क की, संसद की और संविधान की लड़ाई को जोड़ना होगा। शुक्रिया। বন্ধুরা, বিহারের পর এবার এই এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। 2014 সালে এই মোদী সরকার আসার পর থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বহুবার এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যা রীতিমতো সাধারণ মানুষকে অসুবিধার মুখে ফেলেছে। তার সবথেকে বড় উদাহরণ জাল নোট ধরার নাম করে নোটবন্দি করা। আর এইবার জাল ভোটার ধরার নাম করে নির্বাচন কমিশন আসলে এনআরসি করতে চাওয়া আবারও সেই রকমই আরও একটা পদক্ষেপ হতে চলেছে। আর এই কারণেই বিহারে এই প্রক্রিয়ার নামকরণ করা হয়েছে ভোটবন্দি। নিয়ম হলো বিএলওরা সবার বাড়ি যাবে। বিহারে কিন্তু হাতে গোনা কিছু জায়গা বাদ দিলে
বাকি জায়গায় যায়নি। বিএলওদেরও হাত পা বাঁধা, 6 মাসের কাজ তাদের 1 মাসে করানো হচ্ছে। আর এরপরে যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে তার দৌড়াদৌড়ির সীমা থাকবে না। এই বিষয়ে কি বলছে কুণাল ঘোষ, একটু শুনে নিই। বাংলাতেও এসআইআর জল্পনা বাড়ছে, বিএলওদের ট্রেনিং শুরু হয়ে গেছে, ফলে বিহারের পরে আবার এরপর কি বাংলার তীব্র প্রতিবাদের মুখে পড়বে বিজেপি, তীব্র প্রতিবাদের মুখে পড়বে। সাধারণ মানুষকে তারা বারবার হয়রানির মুখে ফেলছে। একবার নোটবন্দি করে লাইনে দাঁড় করিয়ে কত লোকের মৃত্যু হলো। একের পর এক তাদের কাজ এখন অস্তিত্ব শিকড় ধরে টান মারছে। এ হতে পারে না, শিকড় ধরে টান মারছে। ভারতীয়কে বাংলা বললে বাংলাদেশি বলে হয়রান করছে। আর বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব ওদের। যদি বাংলায় 2 জন ঢুকে থাকে বা ত্রিপুরায় 20 জন ঢুকে থাকে, তো ওদের দায়িত্ব, ওদের অমিত শাহের বিএসএফ ওখানে থাকে। কিন্তু এই যে হয়রানি, এরা ইলেকশন কমিশনকে কবজা করে ভোটার তালিকায় কারচুপি করে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, এটা মমতা ব্যানার্জির মাটি, এখানে ওসব হবে না। আইন মাফিক জেনুইন ভোটারদের হ্যারাস না করে ইলেকশন কমিশন যখন কাজ করে আমাদের কোনো আপত্তি নেই। আমরাই বরং বলি ভুয়ো ভোটার থাকবে না, অন্য রাজ্যের ভোটারের নাম কেন ঢুকিয়েছেন। আমরা ভোটার লিস্ট স্ক্রুটিনি আমরাও করছি, কিন্তু ভোটার লিস্ট স্ক্রুটিনির নামে বা বিশেষ সমীক্ষার নামে আপনারা যদি জেনুইন ভোটারদের বাদ দেওয়ার খেলায় যান, সেক্ষেত্রে প্রতিবাদ কাকে বলে সেটা কিন্তু বাংলা দেখিয়ে দেবে, সারা ভারতবর্ষকে আবার বাংলা নেতৃত্ব দেবে। বিহারে এসআইআর এর কাজ শেষ হয়েছে এবং সেখানে 65,20,000 ভোটারের নাম বাদ হয়েছে। 65,20,000 ভোটারের নাম বাদ হয়েছে। এটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন, তারা এ বিষয়ে বলবেন। আমাদের পরিষ্কার বক্তব্য, প্রকৃত ভোটার, জেনুইন নাগরিক, তাদের একজনের নামও যেন বাদ না যায়, তাদের এলিমিনেট করার। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে গণতন্ত্রের উৎসবে বেশি সংখ্যক মানুষকে সামিল করা, বৈধ ভোটার বাড়ানো। সেখানে এরা এখন এলিমিনেশনে চলে যাচ্ছে, কারণ বিজেপিকে জেতাতে হবে। ফলে জেনুইন ভোটারদের হ্যারাস করা হচ্ছে। নিশ্চয়ই আমাদের নেতৃত্ব নজরে রাখছেন, যথাসময়ে ব্যবস্থা হবে। বন্ধুরা, বিহারে এসআইআর প্রক্রিয়া চলার সময় সূত্র মারফত একটি খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিহারে ভোটার তালিকায় নাকি প্রচুর পরিমাণে রোহিঙ্গা, নেপালি, এমনকি মায়ানমারের লোকও ধরা পড়েছে। কি অদ্ভুত, তাই না? বোঝা যাচ্ছে কী উদ্দেশ্য নিয়ে এই খবর রটানো হয়েছিল। তবুও যদি এই খবর সত্যি বলে ধরে নেওয়া হয়, তাহলে একটা প্রশ্ন দাঁড়ায়, তাহলে বর্ডার পাহারা দেওয়ার কাজ বিএসএফের, যা কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের হাতে। সেই বর্ডার পেরিয়ে কী করে নেপালি, রোহিঙ্গা বা মায়ানমার থেকে লোক ভারতে ঢুকেছে? রোহিঙ্গার বিষয়টা তো পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, কিন্তু নেপাল বা মায়ানমার থেকে লোক কী করে ঢুকছে? আর ঢুকেই বা তারা বিহারের ভোটার লিস্টে নাম কী করে তুলছে? চালটা একটু কাঁচা হয়ে গেছে বুঝে খবরটা পরে চেপে যাওয়া হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কত যোগ্য তার প্রমাণ তো আমরা কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার সময় পেয়েছিলাম, যেখানে কাশ্মীরের সমস্ত নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেই নিরাপত্তা ভেঙে বর্ডার পেরিয়ে 150 কিলোমিটার ভেতরে ঢুকে ভারতের ভ্রমণ পিপাসু মানুষজনের উপর জঙ্গিরা হত্যালীলা চালিয়েছিল। বাংলায় নয়, পশ্চিমবঙ্গ সরকার জমি দেয় না, তাই বিএসএফ কাঁটাতারে বেড়া দিতে পারে না, সেই ফাঁক দিয়ে রোহিঙ্গা ঢুকে পড়ছে দলে দলে বলে যে অজুহাতের গল্পটা তৈরি করা হয়েছে, তা নয় মানা গেল। কিন্তু কাশ্মীরে সেখানকার পুরো নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেখানে নিশ্চয়ই এমন জায়গা নেই যেখানে কাঁটাতারের বেড়া নেই। তারপরেও পাকিস্তান থেকে জঙ্গি ঢুকে 150 কিলোমিটার ভেতরে এসে ভারতীয়দের হত্যা করে বেপাত্তা হয়ে গেল। আজ অবধি তাদের কোনো হদিশ পাওয়া গেল না, আর তার সাথে স্বরাষ্ট্র দপ্তরের কোনো কৈফিয়তও পাওয়া গেল না, ওটাও বেপাত্তা হয়ে গেছে। এতই যোগ্য আমাদের স্বরাষ্ট্র দপ্তর আর তার মন্ত্রী অমিত শাহ। বন্ধুরা, বিজেপি শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, মহারাষ্ট্র সর্বত্র রোহিঙ্গা জুজু দেখিয়ে এই এনআরসি করাতে চায়। এই রোহিঙ্গাদের শুধু বিজেপিই দেখতে পায়, আর কেউ তাদের দেখতে পায় না। এইসব কথা বললে বিজেপির একটা উত্তর অবশ্য আছে, তা হলো নির্বাচন কমিশন তো স্বাধীন সংস্থা, তারা কি করবে তার দায় কেন্দ্রীয় সরকার কি করে নেবে? বিজেপি শাসনে স্বাধীন সিবিআই, স্বাধীন ইডি, স্বাধীন এনআইএ কি করে আমরা জানি। সুতরাং সেই শাসনে স্বাধীন নির্বাচন কমিশন কার কথায় কাজ করছে সবাই অনুমান করতে পারে। আর যেখানে অমিত শাহের প্রিয় আমলা জ্ঞানেশ কুমার বসে আছেন, সেই সংস্থা যে স্বাধীনভাবে বিরোধী দলগুলির বিরুদ্ধে কাজ করবে এ তো জানা কথা। এবার প্রশ্ন হলো, দেশের জনগণের ওপর নরেন্দ্র মোদী সরকার এত ক্ষেপলো কেন? কেন ক্ষেপবে না বলুন তো? নরেন্দ্র মোদী কি মানুষ নন, না অমিত শাহ মানুষ নন? লোকসভায় আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা দেবেন না, 240-এ আটকে দেবেন,
রাম মন্দির করার পরেও অযোধ্যায় ভোটে হারিয়ে দেবেন, পশ্চিমবঙ্গে এত চেষ্টা করেও জিততে পারবে না, আর তারপরেও যদি রাগ না হয় তাহলে তো সত্যিই ধরতে হবে মোদিজির জন্ম মায়ের গর্ভে হয়নি, উনি দেব শিশু। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।